আমার একটাই কথা যে সঙ্গীত পরিচালক আরমান খান বললেই হবে, স্কলে আসার দরকার নাই, বললেই হবে। যেমন ওনার খুব আফসোস ছিল যে আমি আসলে আমার মন মতো কোনো গান করতে পারলাম না এখনো। আলম খান বলছেন? হ্যাঁ, আমি আমার মন মতো ওপেন দেখতেছি বলে আতা ভাই একটা গান করছিল, এ কি সোনার আলো এই জীবন ভরিয়ে দিলে, আমি এরকম একটা গান করতে পারলাম। এই চাঁদের বাতির কসম দিয়ে ভালোবাসিলি, এটা আমার জীবন থেকে নেওয়া গান, আমার লাইফে ঠিক ওইটাই মানে এক্স্যাক্টলি ওইটাই চলতেছে। আমি শুনি যেটা ভাইরাল হয়েছে বা অনেক সময় লিঙ্ক টিঙ্ক আসে, আমি একদম শর্ট করে চেঞ্জ করে স্কিপ করেন। হ্যাঁ, ডেফিনেটলি আই উইল নট ওয়াচ দ্যাট, আই উইল নট ওয়াচ দ্যাট কন্টেন্ট। কেন দেখবো এটা? এই শোতে মূলত একটা সেগমেন্ট থাকে যে আপনি আমাকে 3টি প্রশ্ন করবেন। আমি তোমাকে? জি, এনিথিং আপনার এখন যা মনে পড়ছে। তানভীর, তুমি এই শোটা করার প্ল্যান কবে করলা? আচ্ছা, এই ধরনের শো বেসিক্যালি প্ল্যান করা 8 বছর আগে। আমি বিভিন্ন চ্যানেলে যখন কাজ করতে থাকি তখন ওই আপনার মতো অভিমান করে বলতে হয় যে চ্যানেলের আর্টিস্ট ঠিক করা, চ্যানেলের রিসার্চ করা, শোটা রিসার্চ করা, শোটা কেমন মানুষ দেখবে, কখন দেখে, এই সব বিষয়ে দেখলাম যে আমার নিজেরই ভাবতে হয়। এরপরে গেল অনের পরে পত্রিকায় সেটা পিআর ভ্যালু ক্রিয়েট করা, সেটাও আমার করতে হয়। তখন সেই অনুযায়ী মনে হলো যে আমি যে শ্রমটা, মেধাশ্রমটা দিচ্ছি সেটা আমার থাকা উচিত এবং এটা আমি ডিস্ট্রিবিউট করবো। তো এবং এই জন্য যে বাংলাদেশে এখন এটা কন্টেন্ট এজেন্সি হিসেবে বাংলাদেশে আরও 2-3টে কোম্পানি তৈরি হয়েছে, কিন্তু আমরা শুরুর দিককার কোম্পানিটা কোলাহল, এখন আমরা 3টা চ্যানেলের সাথে কাজ করছি এই কোলাহল থেকে। তো এটা আরও আস্তে আস্তে বাড়বে ইনশাল্লাহ। গান নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? গান নিয়ে পরিকল্পনা নাই, পরিকল্পনা করে দেখেছি আসলে নানানবিধ অভিমান জন্ম হয়। তো আমি আমার মতো করে গানটা ছাড়িনি, আমি আমার মতো করে খুব স্বাধীনতা নিয়ে কাজ করি। মানে এখন যেহেতু এখনও বাউল ভাই ডাকে কিছু কাজ করে দেন, সুন্দর করে না বলি অনেক হয়েছে, আর করবো না। আমি আমার মতো করে কিছু কাজ সিনিয়রদের কাজ করছি। আপনি খুব ইন্সপায়ার করেন। আমি না, ভালো লাগে, আমি যাদেরটা ভালো লাগে শক্তি যোগায়। সত্যি আমি যাদেরটা আসলে ভালো লাগে মন থেকে বলি, কাউকে অন্য কোনো কারণে না। আরেকটা প্রশ্ন, খুব শেষ প্রশ্ন, ধরো তুমি আল্লাহ পাক তোমার যে কদিন হায়াত রাখছে ওই কদিন থাকবা, তোমার মৃত্যুর পর তুমি কোন পরিচয়ে, যে তানভীর তারেক ইন্তেকাল করছেন বা মারা গেছেন বা হোয়াট এভার, উনি বা আমি লিখলাম যে না ফেরার দেশে চলে গেলেন তানভীর তারেক, তার আগে কোন বিশেষণটা থাকলে আরমান ভাই প্রত্যেকটা ওই অতিথি হয়ে যায় তখন বলে যে আপনি তো অনেক কিছু করেন, কি পরিচয় দিব? তখন আমি বলি যে লেখক, সঙ্গীত পরিচালক। লেখক, সঙ্গীত পরিচালক, এই পরিচয়টাই। যেমন আমাকে এপিটাফিও যাতে লেখা থাকে, এটা সব জায়গায় বলেছি। এটা আমাকেও অনেকে কোয়েশ্চেন করে যে আপনি কি চান, আপনি মৃত্যুর পরে আপনাকে কি গীতিকবি বলবো, সঙ্গীত পরিচালক বলবো, নাকি গ্র্যান্ড সুলতানের জেনারেল ম্যানেজার বলবো, নাকি ব্যবসায়ী বলবো, নাকি গায়ক বলবো? তা আমার একটাই কথা যে সঙ্গীত পরিচালক আরমান খান বললেই হবে, স্কলে আসার দরকার নাই, এটা বললেই হবে। তো তোমারটা কি? লেখক, সঙ্গীত পরিচালক। লেখক, সঙ্গীত পরিচালক, সুন্দর, ঠিক আছে, থ্যাংক ইউ। একটু স্মৃতি তারণ করতে চাইবো। আমি জানি আপনার বাবা সম্পর্কে, হয়তো খান সম্পর্কে কয়েকটা দিন আপনার সাথে আলাপ করলেও এটা শেষ হবে না, এত বড় মাপের মহিরু। তারপরও শেষ জীবনে আপনার সাথে আলাপ আলোচনা বা কি ধরনের কথা হতো শেষ জীবনে? ধরো তুমি শেষ জীবন বলতে একদম ওনার মৃত্যু 2-3 মাস আগে কথা বলছো না লাস্ট? আপনি যেই পর্যায়টা বলতে চান। ওনার খুব আফসোস ছিল যে আমি আসলে আমার মন মতো কোনো গান করতে পারলাম না এখনো। আলম খান বলছেন? হ্যাঁ, আমি আমার মন মতো ওপেন বলতেছি, আসলে ভালো গান করতে পারলাম না লাইফে। তো আমি বললাম কিরকম গান? বলে আতা ভাই একটা গান করছিল, এ কি সোনার আলো এই জীবন ভরিয়ে দিলে, আমি এরকম একটা গান করতে পারলাম না। উনিও কি অসাধারণ গান করেছেন আলম খান। হ্যাঁ, উনি এটা বলতেছে। তখন আমি চিন্তা করলাম যে হি ইজ 100% রাইট। আসলে তো কোন গান তো করতে ওনার, তখন আমি সাথে সাথে আমার উপরে রিফ্লেকশনে ফেলাই দেখলাম যে আমি তো কিছুই করতে পারিনি, আমি তো কিবোর্ডই ধরতে পারিনি ঠিক মতো, আমার কাছে মনে হয়। উনি বলতেছেন যে এই কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, এত সুন্দর একটা গান করছিল আতা ভাই, এই গানটা আমি করতে পারলাম না, এটা ওনার একটা আফসোস ছিল।
এটি মনে করো আফসোস। 21 পদক পাইলাম না, স্বাধীনতা পদক পাইলাম না, বা অমুকটা পাইলাম না। 7বার জাতীয় চলচ্চিত্র সঙ্গীত পরিচালক উনি, 7বার শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র, এখন পর্যন্ত হাইয়েস্ট। এখন পর্যন্ত ওনার পদক প্রাইজের প্রতি কোনো ইয়ে ছিল না। এটা আমারও নাই, আমারও একেবারেই নাই, একেবারেই নাই, মানে নাই বলতে নাই আর কি, নাই। আর আব্বারও ছিল না, আজম চাচুর তারও ছিল না। আব্বার আফসোস ছিল যে আর একটু ভালো গান। একইভাবে যদি আজম খান সম্পর্কে একটু জানতে চাই, আফসোসের কথা, আফসোস কে ভালো লাগা, যেটা আপনার এখন বলতে ইচ্ছে হচ্ছে। তো 100% একটা সাধারণ মানুষ। আমরা তো অসাধারণ, উনি তো আমাদের মতন অসাধারণ না, সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন করছে। সাধারণ মানুষের জীবনে কিছু চাওয়া পাওয়া থাকে না। আমরা তো অসাধারণ, তাই আমাদের অনেক চাওয়া পাওয়া। আমার তো অনেক চাওয়া পাওয়া, অবশ্যই, অন্যদেরটা নাই বলি, নিজেরটাই বলেই ভালো। সাধারণ মানুষের জীবনে চাওয়া পাওয়া থাকে না। এনারা আজম খান বেসিক্যালি আমার কাছে মনে হয় সামহ একটা বাউল টাইপেরই ছিল। বাউলই অবশ্যই, মানে একদম জেনুইন বাউল। কিন্তু কোনো কারণে হোক, মানে আমাদের ফ্যামিলিতে চলে আসার কারণে, পড়াশোনা করা, গদবাধা জীবনের মধ্যে থাকা, এটাতে উনি মানে ওনাকে ওনার জীবনের সাথে এটা জড়াই গেছিল, যে কারণে ওনাকে আমরা এরকম একটা রিফর্মড একটা অবস্থানে এসে, উনি কিন্তু মিউজিক টিউজিক শেখেন নেই সেরকম, ফিলিংসে যেটা আসছে ওইটাই, বাউলদের যেরকম ফিলিংসে যেটা আসছে ওইটাই পারফেক্ট। এবং উনি এরকমও বলছে আমাকে যে দেখো, আমি যে পরিমাণ সুর এবং কথা আল্লাহর কাছ থেকে পাইছিলাম, গান আমি ভুলে গেছি, ক্যাসেটে রাখতে পারিনি। ফালায় ছাড়ায় যে কয়টা ছিল, ওনার ভাষায় বলছি, ফালায় ছাড়ায় যে কয়টা ছিল ওই কয়টাই তোমাদেরকে দিছি, ওগুলো নিয়ে তোমরা নাচলা, আর বাইকগুলো আমার মনে নাই। তো সুরকার ওনাদের বিষয়টা বলি, মানে ওনারা সহ আরও ওনাদের মানে সেম লেভেলের যারা, আল্লাহর সাথে ডিরেক্ট কানেকশন থাকতে হয়, তাইলে তোমার জিনিস উপর থেকে দেওয়া হবে। এবং আসেও, এটা প্রমাণ আছে, আসেও। আপনি নিজেও? হ্যাঁ, আমি ভেঙে তো আর বলতেছি না। যেমন এই যে ধরো, এই যে দৈন্য না মৈদন্য কোনটা আসল মন, এই গানটা আমি যখন লিখি তখন আমার জীবনে ওই সময় একটা ঘটনা ঘটতেছে, মানে ওই ঘটনা প্রবাহটাই আমার জীবনে ওই সময় ঘটতেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ঘটনা প্রবাহটাই আমি গানের মধ্যে নিয়ে এসেছি। এই চাঁদের বাতির কসম দিয়ে ভালোবাসিলি, এটা আমার জীবন থেকে নেওয়া গান, আমার লাইফে ঠিক ওইটাই মানে ওই এক্স্যাক্টলি ওইটাই চলতেছে। অনেক অনেক গানে আপনার জীবনের কথা বলছেন। হ্যাঁ, যেমন এই দুটা গান তো আছে, আরও অনেক গান আছে, যেমন হাসান ভাইয়ের অনেকগুলা গানের মধ্যে আমার মন ময়না, মন রে তুই কাদেশ কেন রে মন ময়না, এই মন ময়নার মধ্যে পুরা লাইফ আমার ওই মুহূর্তেরটা পুরাটা চলতেছে। এটা জেমস ভাইয়ের একটা গান আছে, আমি তো চলেই যেতাম, দোষ দুশ্মন ক্যাসেটের, জীবন আমার এত কঠিন হয়ে যাবে চিন্তিত আগে, ওইটা আমার লাইফের কথা বলা আছে। এরকম অনেকগুলো গান আছে যেগুলো আমার মধ্যে আমার লাইফের ওই সমসাময়িক সময়ের কথা বলা আছে। আচ্ছা, সঙ্গীত পরিচালকদের নাকি অনেক দুঃখ ভেতরে জমে রাখতে হয়, অনেকগুলো প্রেম হয়, অনেকগুলো ব্যথা। আচ্ছা, তাই নাকি? আমি তো আব্বার কোনো প্রেম দেখিনি। আমার আব্বার জীবনে আমি একটা প্রেমই দেখছি, সেটা হচ্ছে এই গানের সাথে। বাট এইটা আসলে আমি সহজ করে বলি, এটা অথবা সবার জন্য টিপস হতে পারে। কিছু কিছু দৃশ্যপট, কিছু কিছু সিনারিও ভেবে নিতে হয়, কল্পনা করে নিতে হয়, এরকম একটা বিষয়ের মধ্যে যদি হয়, এরকম একটা সিনারিও হবে, এরকম একটা জিনিস হইতেছে, সেটার মধ্যে গান করা যায়। চলচ্চিত্র কথা না, কিন্তু নর্মাল গানই, তাহলে এই গানটা দাঁড়াইতে পারে। আমি কয়েকজন প্রসঙ্গে জানতে চাইবো, তার আগে একটা প্রশ্ন মনে পড়ছে। স্ট্যাটিস্টিক্স বলে যে প্রায় 10 কোটিরও উপরে উন্নত দেশে বাঙালিরা খুব ভালো ভালো অবস্থানে রয়েছেন, এবং সেক্ষেত্রে আগামী বেশ কয়েক বছর ফিল্ম বলি, স্টেজ শো বলি, এরা নিয়ন্ত্রণ করছে। বাংলাদেশে ফিল্মের একটা রেভিনিউ চাইতে বাইরে থেকে রেভিনিউ আসছে বা আসবে বেশি। কনসার্টেও শিল্পীরা এখন বাংলাদেশের টিকিট কনসার্ট নাই, কিন্তু বাইরে ঘুরে টুরে উড়ে টুরে ভালোই টাকা পয়সা কামাচ্ছে। এই জায়গা থেকে রুচির কতটুকু মানে সমৃদ্ধি তৈরি হয়েছে? শিল্পীদের পেট্রোনাইজ করার ক্ষেত্রে তারা তো একটা বড় দায়িত্বশীল জায়গায় রয়েছে, তারা কি করছে কিনা, তাদের উদ্দেশ্যে কোনো চাওয়া, কোনো বলার কিছু আছে কিনা আপনার? না, চলতেছে তো এখন। এটা আমি এত ভালো, যদি ইন্ডাস্ট্রির সাথে আমি নাই, তোমার উত্তরটা হয়তো একদম এটা বলা যাবে না। না, যদি রেগুলার নাই, আমি রেগুলার তো ডে টু ডে অপারেশনে তো আমি নাই, একদম এক্স্যাক্টলি হয়তো তোমার মন মতো অ্যান্সার দিতে পারবো না, তবে তোমার অ্যান্সারটা আমি একটু ঘুরাই দিই।
ততটুকুই আমাদের আশা করা উচিত যতটুকু আমরা যোগ্য। আগে নিজের যোগ্যতাটা সম্পর্কে আমরা একটু তাকাই, তারপর আমরা আশা করি। এখন তুমি লিখতে পারো 2 লাইন, অ্যাজ এ মেবি তোমাকে আমি একজন সাংবাদিক হিসেবে বলছি, লিখতে পারো 2 লাইন, আশা করতেছো অনেক কিছু, আমি তো কেন পাইলাম না, ওনার তো হয়, আমার তো হয় না। আসলে তোমার যোগ্যতাই নেই, এটা হচ্ছে নাম্বার 1। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে তোমার যোগ্যতা আছে, তুমি পারছো না, এটা হচ্ছে আরেকটা বিষয়। তো যোগ্য মানুষরা যখন, আমার কাছে মনে হয় যেটা, যোগ্য মানুষরা যখন প্রাপ্য সম্মান পায় না, তখন তারা অনেক ধরনের ডিসিশন নিতে পারে। যেমন আমি যে ডিসিশন নিচ্ছি আমি করবই না, আর এটা করার আমার ইচ্ছা নাই, হয়তো ফিউচারে করতে পারি, টুকটাক করলাম, বা ভালোভাবেও করলে সেটা ওইভাবে করব। আসলে আমরা বলা ঠিক না, মানে অনেকেই অনেক বেশি অল্পতে পেয়ে গেছি, তো তখন একটু বেশি আশা করি, আরও একটু আস্তে আস্তে হয় ভালো। নানান ধরনের উদ্ভট কন্টেন্টে আমরা এখন অভ্যস্ত, সেগুলোর নাম তুললে আমি নাম তুলতে চাই না, কিন্তু আমি বা দর্শকরা বুঝতেছেন, আমি এগুলো দেখি খুব কম। এগুলো কতটুকু বিব্রত করে আপনাকে? আমি দেখি না। আমি একটা তোমাকে খুশি করার জন্য বলতেছি না। যে মানুষ তোমার এই কন্টেন্ট দেখবে, তার অনেক কন্টেন্টই তার দেখা উচিত না, উচিত না, বা এটা আমি একটু কোট আন কোট তুলে রাখবো। হ্যাঁ, তুমি সুস্থ অনেক কন্টেন্ট আমার কাছে তো ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। এবং আমি তো বাংলাদেশের একজন ট্যাক্স পেয়ার নাগরিক, ডেফিনেটলি আমাদের কোম্পানি ট্যাক্স পে করে, আমরা তো নিশ্চয়ই একটা সমাজের একটা জায়গাতে তো আছি। আমরা যেটাকে প্যাট্রোনাইজ করব না, সেটাকে আমাদেরই উচিত মানুষকে বলা যে আপনারাও এটা প্যাট্রোনাইজ করেন না। আমরা তো করি না, আমি তো তুমি এখন কি লাইলে গোতাইলো মারলো, আমাকে ওই কন্টেন্টের নাম মুখ দিয়ে বলাতে পারবো না, আমি দেখবো না, আমি দেখিও না। আমি শুনি যে এটা ভাইরাল হয়েছে, বা অনেক সময় লিঙ্ক টিঙ্ক আসে, আমি একদম শর্ট করে চেঞ্জ করে দিই। হ্যাঁ, ডেফিনেটলি আই উইল নট ওয়াচ দ্যাট কন্টেন্ট। কেন দেখবো এটা? অর্থাৎ কোনো কৌতূহল বসেও না, এটা করবো না। আমি এটা করবো কেন? আমি ওইটাকে আরো যদি প্রচার করি যে এই কন্টেন্ট আসতেছে এইটা আপনারা কেউ দেখবেন না, ওইটাতে একটা প্রচার, ওটা আমাকে পাত্তাই দেওয়া উচিত না। আমি পাত্তাই দিব না এটা।